নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। আজকে এসআইআর এর পর্বের মূল যে তালিকা, ফাইনাল তালিকা, সেটা প্রকাশিত হয়ে গেল। আপনারা যখন এই ইউটিউব দেখছেন, এই চ্যানেল দেখছেন, তার কয়েক ঘন্টা আগে পরেই পুরো ব্যাপারটা, প্রক্রিয়াটা আসছে এবং রাজ্যের একটা বিস্তীর্ণ এলাকার, অর্থাৎ একেবারে কাকদ্বীপ থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত মানুষ আশঙ্কার মধ্যে রয়েছেন, আতঙ্কিত। কারণ শেষ পর্যন্ত ইলেকশন কমিশন নিজেই স্বীকার করছে 60 লক্ষেরও বেশি মানুষের তারা নথি নিয়েছিল, কিন্তু সে আপলোড করতে পারেনি। শেষ পর্যন্ত তাদের হিয়ারিং হবে, কবে হবে না হবে কেউ কিচ্ছু জানে না। তারা সব জেনুইন ভোটার, তাদের আদৌ নাম থাকবে কিনা, ভোট দিতে পারবেন কিনা, এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল আজকে 28শে ফেব্রুয়ারি। এই নিয়ে আমরা প্রথম থেকে, যখন এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, ভয় পাবেন না, কি করে হবে, কতজন বাদ যেতে পারে, তার বারবার অনুপুঙ্খ বিবরণ দিয়েছি। তার মধ্যে আমাদের যিনি এক্সপার্ট প্যানেলিস্ট আছেন, তার মধ্যে আবিদ হোসেন সাহেব আছেন। তাকে একাধিকবার নিয়ে এসেছি। গত কয়েকদিন ধরেও আমার দর্শকরা তার কথা শুনতে চাইছিলেন। অনেকেই বলেছিলেন যে শেষ পর্যন্ত যখন এই ফাইনাল লিস্ট ডিক্লেয়ার হবে, আবিদ সাহেব কি বলছেন সেটার উপর আমরা অনেক সিদ্ধান্ত নেব। কারণ তার উপদেশ মতো অনেকেই ফর্ম ফিল আপ করেছেন বা ডকুমেন্ট দিয়েছেন। আমি আবিদ সাহেবকে স্বাগত জানাই। আবিদা, আপনাকে স্বাগত, দর্শকদের কাছেও স্বাগত। আবিদা, এ তো অভাবিত একটা অবস্থা হলো। চিফ মিনিস্টার বলছেন 1,20,00,000 মানুষ বাদ দেওয়া হচ্ছে। বিজেপি উল্লসিত, বলছে তা সত্ত্বেও তারা বলছে এটার জন্য দায়ী রাজ্য সরকার, মানে অফিসার দেয়নি। অন্যদিকে পুরো প্রক্রিয়াটা চলে গেছে আদালতের এখতিয়ারে এবং এই যে ব্যাপক অংশের মানুষের নাম আজকে থাকবে না, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, মুসলিম মেজরিটি জায়গাগুলো প্রচন্ড সাফার করবে। প্রচুর হিন্দু মানুষ, সাবর্ণ মানুষ সাফার করবেন, মতুয়া মানুষ সাফার করবেন এবং আমার ধারণা আদিবাসীদেরও প্রচুর নাম থাকবে না। এই যে একটা অবস্থার, অভূতপূর্ব অবস্থার সৃষ্টি হলো এবং তারপর নাকি প্রতিদিন আবার নতুন করে করে যতগুলো স্ক্রিনিং হবে ততজন আপলোড হবে। শেষ পর্যন্ত আদৌ এই 60 লক্ষ মানুষ যারা কার্যত স্বীকার করে নিচ্ছেন তারা জেনুইন, তারা সবাই ভোট দিতে পারবেন কিনা, এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন এবং রেমিডি কি, যদি একটু পরিষ্কার ভাবে বলতেন। সকল দর্শককে নমস্কার। আমি প্রথম থেকেই বলে এসেছি যে ইলেকশন কমিশন এটা পুরো ঘেটে দিয়েছে। এখন ঘাটার পর তো যখন মহামান্য সুপ্রিম কোর্ট যখন হস্তক্ষেপ করে জুডিশিয়াল অফিসারদেরকে দায়িত্ব দিয়েছে, ইলেকশন কমিশনের নিজের কন্ট্রাডিকশনটা একটু যদি বলে দিই তাহলে মানুষ ভালো বুঝতে পারবে। যখন জুডিশিয়াল অফিসারদের উপরে দায়িত্ব দেওয়া হলো তখন আমাদের সিও সাহেব মনোজ আগরওয়াল সাহেব একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে 45 লক্ষ ডিসপিউটেড কেস আছে, মানে যেখানে ইআরও আর মাইক্রো অবজারভারদের মধ্যে মতবিরোধ হয়েছে, ফাইনালাইজ করা যায়নি। উনি এক্সাক্ট ফিগার বলেছিলেন 45 লক্ষ। এবং সুপ্রিম কোর্টে যেদিন হিয়ারিং হয়, যেদিন অর্ডার হয় জুডিশিয়াল অফিসাররা এই অ্যাডজুডিকেশন করবেন, সেদিন সিও অফিস বা ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টকে বলেছে অ্যাপ্রক্সিমেটলি 50 লক্ষ, সেটা সুপ্রিম কোর্টের অর্ডারেই লেখা আছে 50 লক্ষ লাগবে। ওই 50 লক্ষ লোক ডিসপিউটেড আছে এবং ওই 50 লক্ষ ক্যালকুলেশন ধরে আমাদের ক্যালকাটা হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিস হিসেব করেছিলেন যে 80 দিন লাগবে। 250 লোক যদি 250 করে কেস আমি জাস্ট একটু আটকাচ্ছি। ফাইনালি তো বলেছে 80 লক্ষ লোকের ডিসক্রিপেন্সি এবং ইত্যাদি রয়েছে, যে কারণে 80 লাখ টোটাল নাম্বার। আজকে আমাদের সিও ওয়েস্ট বেঙ্গল মনোজ আগরওয়াল সাহেব প্রেস কনফারেন্স করেছেন এবং উনি একটা এক্সাক্ট ফিগার বলেছেন 60 লক্ষ সামথিং। তাহলে প্রথমে উনি 45 লক্ষ বললেন দিন 7 আগে, মানে 21 তারিখের পরে বলছি। তারপরে উনি কোর্টে গিয়ে 50 লক্ষ বললেন, আজকে প্রেস কনফারেন্সে উনি 60 লক্ষ বলেছেন। একটা সিও অফিস উইথ দি ক্লিক অফ এ মাউস বলতে পারে
কোন বুথে কটা ডিসপিউটেড কেস আছে, কোন বিধানসভায় কটা ডিসপিউটেড কেস আছে, এবং গোটা রাজ্যে কত কত আছে। এটা এক্সাক্ট ফিগার বলে দেওয়া যায়। কেউ বলছে না। 50 লক্ষ সুপ্রিম কোর্টকে বলেছেন, আবার আজকে 60 লক্ষ বলেছে। এর মধ্যে কি হয়েছে আমার যতদূর ধারণা, আমি ইলেকশন যতটা বুঝি, 50 লক্ষ বলার পর আরো 10 লক্ষ কেস আশা করি, মানে মনে হচ্ছে যে 10 লক্ষ কেস আরো ঠেলে দেওয়া হয়েছে ডিসপিউটেডের মধ্যে, যেটা সত্যি কিন্তু ফাইনালাইজ হয়ে গেছিল। ইআরও বা মাইক্রো অবজারভাররা ফাইনালাইজ করে দিয়েছিল। এবার আসি এই 60 লক্ষ নিয়ে। এই 60 লক্ষ কেসকে ডিসপোজ করার জন্য আমাদের কলকাতা হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিস তিনি প্রথমে 250 জুডিশিয়াল অফিসার কে এনগেজ করলেন, তাতে দেখলেন হবে না। শেষে আরো বাড়ানো হয়েছে, 500 বোধহয় লোক হয়েছে। 500তেও হবে না, যদি হয় ও মে মাসের ইলেকশন পেরিয়ে যাবে। এইবার কালকে যে ভোটার লিস্ট যেটা পাবলিশ হওয়ার বা পাবলিশ হবে বা হয়েছে, মানে হয়েছে, আমরা যেহেতু এটা মঙ্গলবার আজকে আলোচনা করছি, হ্যাঁ, মানে সেইটা হিসেবেই বলা ভালো, মানে আজকে যেটা হয়েছে। হ্যাঁ, তো ভোটার লিস্ট যেটা আছে সেটাতে 3টে ক্যাটাগরির লোক থাকবে। একটা যারা 7,08,00,000 ভোটারের নাম কিন্তু আছে, কিন্তু 3টে ক্যাটাগরিতে আছে। একটা যারা আউটরাইট ক্লিয়ার কাট আছে, তাদের নিয়ে কোনো ডিসপিউট নেই, তারা ভোট দেবেন নিশ্চিন্তে আছেন, এটা একটা বড় সংখ্যা আছে। তারপরে একটা ক্যাটাগরি হবে যারা ডিলিটেড হয়ে যাবে, মানে তারা স্যাটিসফাই করতে পারেনি ইআরও কে, মাইক্রো অবজারভার কে, এবং ইআরও এবং মাইক্রো অবজারভার দুটো উভয় ওনারা একমত হয়েছেন যে এটা ডিলিটেড হবে। এইটা একটা সংখ্যা থাকবে। ওইখানে দেখবেন নামের নাম আর ছবি একটা বাক্সর মধ্যে থাকে, ওইখানে ডিলিটেড ছাপ থাকে ডিলিটেড শব্দ বড় করে অ্যাক্রস দি ওই বাক্সর মধ্যে লেখা থাকে। আর একটা ক্যাটাগরি আছে যেখানে বলা আছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই কেসগুলো হচ্ছে ওই 60 লক্ষ সামথিং। এই আন্ডার অ্যাডজুডিকেশন, এটা জুডিশিয়াল অফিসাররা এখনো বিচার করে উঠতে পারেননি। এরা আস্তে 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 করবেন। কবে শেষ করবেন কোনো টাইম লাইন নেই। সিও প্রেস কনফারেন্সে বলছেন, আইনে যা বলা আছে এটা সবাই জানে, যে লাস্ট ডেট অফ নমিনেশন। তার মানে কি হলো, যদি কোনো বিধানসভার নমিনেশন ডেট, ধরে নিচ্ছি তর্কের খাতিরে নমিনেশন হচ্ছে 10 এপ্রিল, সাপোজ লাস্ট ডেট, তাহলে একটা ভোটারকে, মানে একটা বড় সংখ্যক ভোটারকে 10 এপ্রিল অবধি একটা টেনশনে ধরে রাখলো, টেনশনে থাকলো সে ভোটার, যে আমার নামটা উঠবে কি উঠবে না, উঠবে কি উঠবে না। এইটা কাম্য ছিল না। এটা ইলেকশন কমিশন পুরো এর জন্য পুরো দায়ী। ফাইনাল ভোটার লিস্ট মানেই হচ্ছে যেদিন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে, মানে 28শে ফেব্রুয়ারি সবাই জেনে যাবে আমার অবস্থা কি আছে। কিন্তু এই 60 লক্ষ লোককে হ্যাঙ্গিং অবস্থায় রেখে দিয়ে বুঝতে পারছে না যে এদের অবস্থা কি হবে। এবং এইটা বলা, কিন্তু এটা কেউ যদি বলছে, রাজনৈতিক নেতারা কি বললো বা কি বলছে আমি ওর মধ্যে ঢুকছি না, ওর কমেন্ট আমি করতে চাই না, কিন্তু এইখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই। 60 লক্ষ তো আর বেছে বেছে মুসলমান নেই। 60 লক্ষর মধ্যে বহুত মানুষ আছেন যারা, মানে যাদেরকে ইভেন লিডার অফ দি অপোজিশন বা বিরোধী দল নেতা তাদেরকে কিন্তু ঘুষপেটিয়া বলছেন না। এরা কিন্তু একটা, মানে এই এর মধ্যে পড়ে গেছে, ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ব্যাপারটা। এখন এই 60 লক্ষ লোককে হ্যাঙ্গিং অবস্থায় রেখে দেওয়া এবং এদেরকে টেনশনে রেখে দেওয়া, এবং কোন দিন অবধি, লাস্ট ডেট অফ নমিনেশন অবধি। তারপর যদি একটা ভোটার দেখলো যে লাস্ট ডেট অফ নমিনেশনে ওর নামটা নেই, ধরে নিচ্ছি তর্কের খাতিরে, থাকলে তো অসুবিধা নেই, সে তো ভোট দেবে ঠিকই আছে। না থাকলে কি হবে? না থাকলে এর আইনি ইফেক্ট কি আছে? লাস্ট ডেট অফ নমিনেশনে পাবলিশ হয়ে সেই লোক দেখলো যে তার নাম অ্যাডজুডিকেটেড হয়েছে, যে তার নাম ডিলিটেড, মানে সে নেই, মানে ভোটার নয় এখন, বা হয়েই গেল, ওটা ফাইনাল হলো না, অ্যাডজুডিকেটেড ছাপার উঠলো না। হ্যাঁ, এইটা হচ্ছে সব থেকে বড়।
এই কারণ একটা জিনিস বুঝতে হবে যে জুডিশিয়াল অফিসার যারা আছেন তাদের নিজস্ব যে কাজটা করেন, মানে কোর্টে বসে যে কাজটা করেন, আমি বারে বারে বলেছি জুডিশিয়াল অফিসারদের কাজের ধরনটা আলাদা। তারা দুই পক্ষকে শোনেন, বারবার শোনেন, তারপর একটা অবজেক্টিভিটি ধরে একটা অর্ডার করেন ওনারা, এবং ইয়েস হলেও অর্ডারে কারণ লেখেন, নো হলেও অর্ডারে কারণ লেখেন। এবার বলেছে সুপ্রিম কোর্টের মেনশন করেছিল ইলেকশন কমিশন এই দুদিন আগে 24 তারিখে বোধহয়, বলেছে যে যে কাগজগুলো 14 তারিখ অব্দি জমা দিয়ে দিয়েছিল ভোটাররা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, যে কাগজগুলো জমা দিয়ে দিয়েছিল কিন্তু ইয়ারও বা ইলেকশন মেশিনারি আপলোড করতে পারেনি, সেই কাগজটাকে ধরিয়ে দেবে ওই জুডিশিয়াল অফিসারকে। তার মানে জুডিশিয়াল অফিসারের কাছে প্রচুর কাগজ আসবে, তাকে সব কাগজগুলো ঘাঁটতে হবে, ঘেটে দেখতে হবে। যা হিসেব করে দেখলাম আমি, তাতে একটা কেসের ক্ষেত্রে যা যদি একজন জুডিশিয়াল অফিসার, তিনি তো মানুষ একটা, তিনি তো আর মেশিন নন, তারপর ওনাকে উপরে এই নতুন ধরনের কাজ চাপানো হয়েছে, তো ওনাকে যদি একটু টাইম যদি না দেওয়া হয় তাহলে উনি কাজটা করবেন কি করে? সঠিকভাবে ভালো করে করতে গেলে একটু সময় লাগবে। তো আমি একটা ক্যালকুলেট করে দেখেছি, যদি 500 জুডিশিয়াল অফিসার 60 লক্ষ কেস যদি মানে বিচার করেন, তাহলে পার কেস 2 মিনিট থেকে 2.5 মিনিট পাবে। এবার 2 মিনিট থেকে 2.5 মিনিটে একটা জাজমেন্ট দিতে হবে যে এই লোকটা ভোটার থাকলো কি থাকলো না, মানে একটা ভোটারের ডেমোক্রেটিক রাইট ডিসাইড হবে 2.5 থেকে 3 মিনিটে। এর থেকে বোধহয় হাস্যকর আর আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসির জন্য আর কিছু নয়, যে 2.5 থেকে 3 মিনিট। জুডিশিয়াল অফিসারের দোষ নয় তো, ওনাকে তো টাইমই দেওয়া হচ্ছে না। পুরো ফোর্স যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে 2 মিনিট থেকে 2.5 মিনিট কাজ করবে। এবার আমি ভোটারদের উদ্দেশ্যে বলি, ঠিক আছে, ভোটারদের উদ্দেশ্যে এই 60 লক্ষ, বিশেষ করে 60 লক্ষ, এই 60 লক্ষ মানুষ কি করবে? দেখে নেবে যে ওর ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন বলা আছে, তাহলে তার উপায়, তার কাছে কোনো উপায় নেই, একমাত্র উপায় আছে চুপচাপ বসে থাকা, এবং প্রতিদিন ওয়েবসাইট খুলে ওই co.westbengal.gov.in যে ওয়েবসাইট আছে ওটা খুলে রোজ একদিন করে দেখবে যে ফয়সলা হলো কি হলো না। তার মানে ফাঁসির আসামির মতন হয়ে গেল, ফাঁসির আসামির মতনই হয়ে যাবে। ফাঁসির আসামি জেলে বসে অপেক্ষা করছে কবে তার ফাঁসি হবে, মানে ফাঁসি হবে না মুকুব হবে না সাজা হবে না ছাড় পাবে, ওকে এই টেনশনে রেখে দেওয়া। তাহলে একটা ভাবুন, একটা রাজ্যের 60 লক্ষ ভোটার, ইররেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রিলিজন, জেন্ডার, ভুলে যান সবকিছু, এর মধ্যে সব লোক থাকবে, মহিলা থাকবে, পুরুষ থাকবে, বয়স্ক থাকবে, ইয়াং লোক থাকবে, ট্রাইবাল থাকবে, মতুয়া থাকবে, মুসলিম থাকবে, সবাই থাকবে কিন্তু। এবং এই 60 লক্ষ মানুষ প্রায় 30 দিন অবধি, প্রায় মানে মোটামুটি 30 দিন ধরে নিচ্ছি, 30 দিন এরা একটা হ্যাঙ্গিং অবস্থায় থাকলো, তারা জানে না তাদের অবস্থাটা কি। এইটা ইলেকশন কমিশন, এর জন্য আমার পার্সোনাল মত হচ্ছে এর জন্য পুরোপুরি ইলেকশন কমিশন দায়ী। আর অন্যরা যারা বলছেন রাজ্য সরকার দায়ী, এ দায়ী ও দায়ী, কেউ দায়ী নয়, একমাত্র ইলেকশন কমিশন দায়ী। কারণ এই কাজটা কনস্টিটিউশন তাকে করতে বলেছিল, সে লিডারশিপ দিতে পারেনি। আর আজকের ডেটে যারা অবজারভার ছিলেন, যারা এক সময় প্রতি জেলাতে একজন করে অবজারভার ছিলেন, আমাদের রাজ্যে একজন স্টেট অবজারভার ছিলেন, আজকে কাউকে দেখা যাবে না, কিন্তু কেউ নেই ফিল্ডে, কেউ নেই। তারা বুঝে গেছেন যে ঘেটে গেছে পুরো, এবং এই 60 লক্ষ ভোটারদের ফেট এবার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে জোর জবরদস্তি করে। এখন মহামান্য সুপ্রিম কোর্ট করেছে, জুডিশিয়াল অফিসাররা করবেন, নিশ্চয়ই করবেন, রাত জেগে করুন, দিনে করুন, সারাদিন করুন, তারা নিজের কোর্টের কাজকর্ম ছেড়ে দিয়ে সারা 1 মাস ধরে এই কাজটাই করে যাবেন। কিন্তু এইভাবে কিন্তু রোল রিভিশন হওয়ার কথা ছিল না। 60 লক্ষ মানুষের জন্য কিন্তু এর যে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, এর মধ্যেই 60 লক্ষ মানুষ কত বিভিন্ন ধরনের মানুষ থাকে, তো কেউ সাইকোলজিক্যালি স্ট্রং থাকে, কেউ মেন্টালি একটু উইক হয়,
কেউ অসুস্থ হয়, এর ইফেক্টটা পড়বে গিয়ে অনেক লোক, বয়স্ক লোকেদের, অনেক লোকের, ভোটারদের হেলথের ওপরে পড়বে। মানে এটা আমি কোনো হাইপোথেটিক্যাল কথা বলছি না, কিন্তু এর ইফেক্ট গিয়ে পড়বে। 60 লক্ষ লোককে, এর মধ্যে যদি 10 লক্ষ লোক বা 5 লক্ষ লোকও যদি হেলথ ওয়াইজ এফেক্টেড হয়ে যায়, ভাবুন কি অবস্থা হবে। আর যারা পলিটিক্যাল লোকেরা যারা বলছেন এই নাম কেটে যাবে, 1 কোটি কেটে যাবে, 2 কোটি কেটে যাবে, বা যারা, আমি ওর মধ্যে একদমই ঢুকছি না, একদম কমেন্ট করছি না। আমার মূল চিন্তা হচ্ছে এই 60 লক্ষ ভোটারকে নিয়ে। তারা দেশের নাগরিক, তার যদি কাগজপত্র ঠিক যদি না থাকতো, তাকে একটা ফেক যদি বলে দেওয়া হতো 28 তারিখে যে তোমার নাম ভাই এটা ঠিক নেই, তাহলে তার আপিল করার জায়গাটা থাকতো। এখন কি হবে, তারা যে আপিল, একটা মানুষ হিসেবে যে কোনো লোকের একটা আপিল করার রাইট কনস্টিটিউশনে বলা আছে, আইনে বলা আছে, তাকে 2 ধাপে আপিল করতে পারবে। এবার বলুন, যদি লাস্ট ডেট অফ নমিনেশনে ও যদি জানতে পারে, বা 7 দিন আগে যদি জানতে পারে, ও কোথায় আপিল করবে, কার কাছে আপিল করবে? ঠিক, এইটা হচ্ছে সব থেকে মারাত্মক জিনিস। আমার মানে যেটা সব থেকে ট্র্যাজিক ব্যাপার, যেটা যে পশ্চিম বাংলার ভোটারের সঙ্গে পুরো, মানে কি বলবো, ইলেকশন কমিশন পুরো প্রতারণা করেছে। ইররিসপেক্টিভ, বলেছি, ইররিসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রিলিজন, জেন্ডার, ডিস্ট্রিক্ট, এসব, কোনো ডিস্ট্রিক্টে বেশি থাকবে, কোনো ডিস্ট্রিক্টে কম থাকবে, ওসব ঠিক আছে, ঠিক আছে। এইটা খুব মারাত্মক জিনিস। তবে ভোটারদের কিছু করার নেই, মানে আমি এই 60 লক্ষ ভোটারদের বলছি, এই 60 লক্ষ ভোটারদের এমনি তো কিছু করণীয় নেই, তারা আপিলও করতে পারবে না, কারণ যতক্ষণ ফেড জানবে না আপিল করবে কোথায়। তাহলে তাদেরকে এই 60 লক্ষ ভোটারকে অপেক্ষা করতে হবে, ওই সাপ্লিমেন্ট গুলো রোজ খুলে খুলে দেখতে হবে যে সাপ্লিমেন্ট গুলো কবে বেরোচ্ছে। যদি এর মধ্যে অবশ্যই একটা ম্যাক্সিমাম লোকেরা এন্টার হয়ে যাবে, হবে না তা নয়। আমার এখনো মানে বিশ্বাস, এবং আমার এখনো যা ক্যালকুলেশন বা আন্দাজ আছে, 58 লক্ষ নাম তো অলরেডি ডিলিটেড আগেই হয়ে গেছিল। এএসডি লিস্ট যেটা বলি আমরা, অ্যাবসেন্ট, ডেড, শিফটেড, যে ভোটার ও তো লিস্ট হয়ে গেছে, লোকে জেনে গেছে। আর এই 60 লক্ষর মধ্যে যদি পুরোপুরি এই জুডিশিয়াল অফিসাররা খুব চেষ্টা করে, দিন রাত খেটে, ছুটি ফুটি সব ক্যান্সেল হয়ে গেছে, করে যদি তারা কমপ্লিট করতে পারেন ভোট ডিক্লেয়ার, মানে ভোটের আগে, লাস্ট ডেট অফ নমিনেশনের আগে, তাহলে আমার মনে হচ্ছে, আমার ধারণা একটা, যে ওই 3 থেকে 3.5 লক্ষ লোক যারা অ্যাপিয়ার হয়নি, হিয়ারিং এ আসেনি, এবং এর মধ্যে কেস আছে যারা এনুমারেশন ফর্ম জমা দেয়নি, আরো কিছু লোক আছে, কিছু ডুপ্লিকেট আছে, এইসব মিলে যদি আমি ধরে নিচ্ছি যে 10 লক্ষ লোক আরো যদি ডিলিট হবে, তাহলে ওই আমার যে পুরনো ক্যালকুলেশন আছে 58 প্লাস 12 70, তার মানে প্রায় 10%-এর কাছাকাছি। এইটা আমার নিজস্ব ধারণা। আমি একটা 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 করে জবাব। ধরুন কালকে যে লিস্ট বেরোনোর পরে দেখা গেল যে ডিলিটেড, কিন্তু তার অরিজিনাল কাগজপত্র ছিল, সে তাহলে কি করবে? 1 নম্বর, একটা একটা এর করে। ক্ষেত্রে খুব টাইম আছে। এ কিন্তু আপিল করতেই পারে পরের দিনই। কার ফর্ম কাছে আপিল 6 করবে? দিয়ে, ফর্ম 6 হ্যাঁ, দিয়ে। আমি, হ্যাঁ, না না না, ফর্ম 6 দিয়ে না, ফর্ম 6 দিয়ে। আমি তো, আমার নাম ডিলিট হয়ে গেছে, আমি আবার যদি আমার নাম ডিলিট, ড্রাফট রোলে ছিল, 2024-এর রোলে ছিল, আমি 2024-এ ভোট দিয়েছি, ড্রাফট রোলে ছিল আমার নাম, কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। আমাকে কারণ জানানো হয়নি, ওখানে শুধু ডিলিটেড লেখা থাকবে, কারণ জানানো থাকবে না। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারি। কোথায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আবিদ্যা? তার কাছে সাধারণ মানুষ, আমরাই যেতে পারি না তার কাছে, সাধারণ মানুষ, গরিব মানুষ কি করে যাবে? একদম ঠিক বলছেন। সেই জন্য আজ পর্যন্ত যতদিন আমি কাজ করেছি, ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পর খুব হলে 2, 4, 5, 10টা আপিল জমা পড়তো। হয়তো ডিলিট হয়েছে 5000 পুরো কনস্টিটিউয়েন্সিতে, কিন্তু আপিল পড়তো 1টা 2টো। কোথায় দূর দূর গ্রামে লোকে মানুষ থাকে, সে ডিলিটেড দেখলেও, এবং ও কিন্তু আইনি প্রক্রিয়া যা আছে, সে একমাত্র আপিল করতে পারে টু দি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। তারপরে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যা ডিসাইড করবেন, তারপরের প্রক্রিয়া আছে, সেটাও যদি স্যাটিসফাইড না হয় তাহলে সিওর কাছে করবে, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল নয়। মানে আমি আইনের কথাটা বলে দিচ্ছি ঠিকই,
এইবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি যেগুলো আনম্যাপড প্লাস লজিক্যাল ডিসক্রিপেন্সি এইভাবে বলা হচ্ছে, তারা ফাইনালি দেখলো যে যতদিন এগিয়ে গেল তার নাম বেরোচ্ছে না, মানে তার এলাকার ওই তার বুথ বা ওই বিধানসভা কেন্দ্রের আরো অনেকের বেরিয়ে গেল, ওর বেরোচ্ছে না। সে তো একদিকে টেনশন, ধরুন ফাইনালি বেরোলো না, তাকেও তো সেই একইভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এবার আর তাহলে ফাইনালি তার ভোটই দেওয়া হবে না, সে না সবজি যা দেখা না, যায়। দেওয়া হবে না। বিহারে তো তাই ঘটেছে, যে লাস্ট যদি এই কাজটা, এই 60 লক্ষর যে ডিসিশনটা, এই ডিসিশনটা করতে করতে ধরুন শেষে 55 লক্ষর ডিসিশন হয়ে গেল, কিন্তু 5 লক্ষর হলো না, হ্যাঁ, কোনো ডিসিশনই হলো, হতে পারে এটা, এই সম্ভাবনাটা আছে। তাহলে এই 5 লক্ষ লোকের ডিসিশন হলো না, এই ডিসিশন হবে ভোটের পরে। তার মানে এইবার ওই লোকগুলো আর ভোট দিতে পারলো না। ইলেকশন কমিশন যেটা করলো, প্রথম থেকে যেটা করছিল, যে মানুষের ডেমোক্রেটিক রাইটকে কেড়ে নেওয়ার যে টেন্ডেন্সি প্রথম থেকে নিয়েছিল, সেইটাই সেটাই সেই দিকে যা হাঁটছে এখন। আমি তো তাই বলবো। আবিদ দা, আপনি প্রথম থেকে বলছিলেন যে আগে আপনি যতদিন সার্ভিসে ছিলেন দেখেছিলেন ভোটারদের ইনক্লুশন করাটাই নীতি ছিল, কিন্তু এখানে এক্সক্লুড করাটাই নীতি। আমি শুধু একটু সংখ্যা বলে দিই যে আমাদের সিইও রাজ্যের কি বলেছেন, মুর্শিদাবাদে এখনো নাকি 6 লক্ষ এরকম রয়েছে, উত্তর 24 পরগনায় 5,90,000, দক্ষিণ 24 পরগনায় 5,20,000, পশ্চিম মেদিনীপুরে 1 লক্ষ, পূর্ব মেদিনীপুরে 80,000, উত্তর কলকাতায় 60,000, দক্ষিণ কলকাতার 78,000, মালদাতেও এরকম 3-4 লাখ। অ্যাকচুয়ালি যদি এই এলাকাগুলোকে দেখা যায়, তাহলে এই এলাকার একটা বড় অংশের ভোটই কিন্তু পলিটিক্যালি শাসক দলের পক্ষে, অর্থাৎ তৃণমূলের পক্ষে 2024 এবং 2021 ছিল। এবং যখন ম্যাপিং হলো, তখন উত্তর 24 পরগনার এই অংশ বা মুর্শিদাবাদ বা মালদা বা উত্তর দিনাজপুর, মুসলিম মেজরিটি যে সমস্ত ডিস্ট্রিক্ট, সেখানে আনম্যাপড সংখ্যা কিন্তু খুবই কম ছিল। তারপর দেখলাম বিশাল লাইন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারা সব নথি জমা দিল, সেই নথি কিন্তু ফাইনালি আপলোড হলো না। আপনাকে আমি সরাসরি বলছি না, তবু জিজ্ঞেস করছি এর পেছনে কি কোনো পলিটিক্যাল কারণ আছে বলে মনে হচ্ছে? এই কারণে যে বারবার যেভাবে শুভেন্দু অধিকারী থেকে তামাম বিজেপি নেতৃত্ব এটাকে ঘুষপেটিয়া বলে চালানোর চেষ্টা করছে, এবং মুর্শিদাবাদ জেলার একেবারে বর্ডারিং সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে কোথাও 70,000, কোথাও 80,000, কোথাও 1 লাখ, কোথাও 1,20,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। তো এটা কি কোনো একটা ডিজাইনের অংশ বলে আপনি মনে করেন? সেম অ্যাজ কিছুটা কিন্তু মতুয়া বেল্টেও হয়েছে, কিন্তু হয়তো অতটা হয়নি, তবুও হয়েছে। ওটা একটা ডিজাইন বলে আপনার মনে হচ্ছে? একদম 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 ডিজাইন আছে, পুরোপুরি ডিজাইন আছে। মুর্শিদাবাদে লজিক্যাল মুর্শিদাবাদে আনম্যাপ ছিল ওই 2% কাছাকাছি ছিল, 2% বা তার একটু 2.68 বা 3%, 2% ছিল আনম্যাপ। মালদাতে ওই রকমই ছিল 3%, উত্তর দিনাজপুরে হয়তো 3% বা 1.8% এইরকম সব ছিল। কিন্তু সব থেকে হাইয়েস্ট তো ছিল বনগাঁ, রানাঘাট, এইসব এলাকা হাইয়েস্ট 13%ও আনম্যাপ ছিল। এইগুলো তো থাকবেই, কিন্তু মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের একটা বাই ডিজাইন এইগুলোকে যেহেতু ম্যাপ হয়ে গেছিল ম্যাক্সিমাম, সেই জন্য এদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দেওয়া হলো এবং ডিসিশনটা নেওয়া হলো না 28 তারিখ অব্দি। তাহলে কি হলো, এরা ওই 60 লক্ষর মধ্যে পড়ে থাকলো। এখন 60 লক্ষর মধ্যে যদি পড়ে থাকে আর এদের ডিসিশন যদি না হয়, এটা টেনে নিয়ে গেল যে যদি আপ টু লাস্ট ডেট অফ নমিনেশন, তাহলে এই লোকগুলোর ফেট হ্যাঙ্গিং থাকলো, এদের নাম ডিসাইড হলো না। হতে পারে যে ইলেকশনের পরে এদের নাম আবার ইনক্লুড হয়ে যাবে, কিন্তু এই ভোটে তারা ভোট দিতে পারলো না। এইটাকে আমি ডিজাইন বলছি। এটা নিশ্চয়ই একটা ডিজাইন, অফকোর্স ডিজাইন, এটার এটা তো বলতে দ্বিধা না। না, এইটা প্রথম থেকে ধরুন আমাদের মনোজ আগরওয়াল সিইও বা স্পেশাল রোল অবজার্ভার বা সুব্রত গুপ্ত এমন হাসি হাসি মুখে বলছিলেন যে কারোর কোনো চিন্তা নেই, নাম থাকবে, যে 2002 সালের সাথে যদি ম্যাপিং হয়ে যায়, এদের সবার কিন্তু 2002 সালে ম্যাপিং হয়েছে বলেই কিন্তু তারপর তারা এসে। এখন আমি ফাইনালি মৌলিক অধিকার, ভোটাধিকার, আমি যদি ইন্ডিয়ান সিটিজেন হই, অথচ সিটিজেন হয়েও পারছি না, মানে ইলেকশন কমিশনের ষড়যন্ত্রই বলুন বা অপদার্থতাই বলুন, আমি কি তাহলে কোনো মামলায় যেতে পারি?
আমি কেস করতে পারি সরাসরি ক্রিমিনাল কনস্পিরেসি কেস, অর্থাৎ তুমি আমাকে ইচ্ছাকৃতভাবে ভোটাধিকার থেকে, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করব, সুব্রত গুপ্ত বা সিইও বা ইলেকশন কমিশনের এগেনস্টে কেস করা যায়? আপনার কি দেখুন, মনে হয়? কেস কেস তো যে কোনো লোক লাভ যখন হবে তখন না, কিন্তু করতে পারে। করা যায় কি, যেরকম যে হ্যাঁ, 10,000 লোক করা কেস যায়, করলো। অফকোর্স করা যায়, অফকোর্স করা যায়। কারণ এইখানে যে কাজগুলো হচ্ছে এর মধ্যে আইনি প্রক্রিয়া যেটা ছিল, আইনি প্রক্রিয়ার বাইরে অনেক কাজ হচ্ছে। যেরকম লজিক্যাল ডিসক্রিপেন্সি যে কথাটা আছে, এটা ইলেকশন কমিশন নিজের, আমি বারবার বলেছি, ইলেকশন কমিশনের নিজের যে ডিকশনারি আছে, মানে ইলেকশনের আইন কানুন, অর্ডার, সার্কুলার, মেমো, এটা ওটা কোথাও দেখাতে পারবে না যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে বোঝায়টা কি, ডেফিনেশনটা কি। এই ফাঁদে ফেলেছে যখন ম্যাপিংটা হয়ে গেল। না হলে প্রথম দিকে খেয়াল করুন যে আমাদের সিও অফিস কি বলছিল, যে যাদের 2002 এর সঙ্গে ম্যাপিং হ্যাঁ, হয়ে যাবে তাদের আর কোনো চিন্তা তাদের নেই। কোনো চিন্তা নেই, তাদের কোনো চিন্তা ছিল না। কিন্তু ম্যাপিং তো শুধু 35 লাখ, আনম্যাপ ছিল মাত্র 35 লাখ, 32 লাখ সামথিং, 31 লক্ষ সামথিং আনম্যাপ ছিল। তাহলে তো যা যা করার কথা ছিল 31 লক্ষকে নিয়ে, তাহলে 1,52,00,000 লোককে লাইনে দাঁড় করানো হলো। তারপরে এখন 60 লক্ষ লোককে হ্যাঙ্গিং অবস্থায় রেখে দেওয়া। এবং এই আমি এখন নিশ্চিত একদম যে এই 60 লক্ষ লোকের কাজ, এই আমাদের 500 বা 600 বা যত জুডিশিয়াল অফিসাররা ডেপুটেড হয়েছে, না, তার বাইরেও কি করবে? যারা অফিসার, সরকারি যারা ইলেকশন কমিশন নিয়েছে, যারা আরো 8,000 অফিসার, তারাও তো করবে শর্ট আউট, নাকি তাদের আর কোনো না কাজ না 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 না, এখন জুডিশিয়াল অফিসাররা ডিসিশন নেবে এবং তাকে হেল্প করবে কাগজপত্র দিতে বা এইসব দিতে। এইটা হেল্প করবে ওই রাজ্য সরকারের 8,000 যে অফিসার আছে ডেপুটেড, আচ্ছা। আর মাইক্রো অবজারভাররা, এরা কিন্তু হেল্প করবে, এরা আর ডিসিশন নেবে না। ডিসিশনটা নেবেন ওই জুডিশিয়াল অফিসার, সুপ্রিম কোর্টের অর্ডার তাই আছে। কিন্তু একটা জিনিস আমি বারবার বলছি, যে জুডিশিয়াল অফিসারের ডিসিশন মানে হচ্ছে অ্যাজ ইফ কাজটা সুপ্রিম কোর্ট নিজে করেছে। কারণ এটা তো আর্টিকেল 142 তে স্পেশাল পাওয়ার আছে অনারেবল সুপ্রিম কোর্টের, সেইটাকে ইনভোক হ্যাঁ, করা হয়েছে। হ্যাঁ, এবং 142 তে জুডিশিয়াল অফিসারদেরকে অনারেবল সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে। এরা তো আর ইলেকশন কমিশনের ডেপুটেশনে নয়, এরা তো ইলেকশন কমিশনের স্টাফ নয়। যেরকম ইআরও, এইআরও, বিএলও, এরা ইলেকশন বুঝেছি। কমিশনের ডেপুটেশনে। কিন্তু জুডিশিয়াল অফিসার ইজ নট অন ডেপুটেশন টু, ওনারা কাজ করছেন অন দি অর্ডার্স অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট। ঠিক। আমার প্রশ্ন একটা, ইলেকশন কমিশনের কাছে এই প্রশ্ন এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্ন, যে জুডিশিয়াল অফিসারের ডিসিশনটা শেষ অবধি আমার বিরুদ্ধে গেল, আমি একটা, অনেক লোকের বিরুদ্ধে যাবে, হ্যাঁ, 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 সংখ্যা হ্যাঁ, 10 লক্ষ, 5 লক্ষ, হ্যাঁ, 500 হ্যাঁ, হোক, যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, অনেক লোকের বিরুদ্ধে যাবে। মানে হ্যাঁ, 60 লক্ষই তো আর ইনক্লুড হবে না, কিছু না, লোক বাদ যাবে। হ্যাঁ, এবার সমস্যাটা কোথায়, 28 তারিখ অবধি যে নামগুলো পাবলিশ হলো, এই ডিসিশন নিয়েছিল ইআরও আচ্ছা, এবং মাইক্রো অবজারভার। হ্যাঁ, তাহলে ইআরওর ডিসিশনের আগেনস্টে আমি আপিল করতে পারি, সুপ্রিম কোর্ট অবধি যেতে পারি। হুম, প্রথমে ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনার, তারপরে সিও, তারপরে হ্যাঁ, হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, অনেক লোক গেছে, বিগত দিনে অনেক কেস ফেস হয়েছে। কিন্তু জুডিশিয়াল অফিসার যদি যে কোনো ডিসিশন দেন, আর সেই ডিসিশন হচ্ছে আন্ডার আর্টিকেল 142 অন দি অর্ডার অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট, এর কোনো আপিল লাই করবে না। প্রবলেম এটা। তার মানে আমি চিরকালের জন্য নন ভোটার হয়ে থাকলাম। না, তার মানে এই যে 8 লাখ 10 লাখ যেগুলো মানে এরা বাদ দিয়ে দেবে, বা 5 লাখ যাই হোক, বা 2 লাখ, কিন্তু জেনুইন লোক, সে আর কোনোদিন ভোটার হতে পারবে না। হ্যাঁ, এবার ওকে ভোটার হওয়ার জন্য, যেহেতু আইনটা বুঝতে হবে, যেহেতু এই কাজটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে, মানে অ্যাজ ইফ সুপ্রিম কোর্ট এই কাজটা ডিসাইডটা করছে, তাহলে হ্যাঁ, সুপ্রিম কোর্টের অর্ডারে আপিল কোথায় হবে? সুপ্রিম কোর্টে হবে না। সুপ্রিম কোর্টের অর্ডারের তো আপিল হয় না, তখন তো রিভিউ হয়। তাহলে তাহলে কি? প্রতিটা ভোটারকে আইদার ইন্ডিভিজুয়ালি অর কালেকটিভলি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলতে হবে যে মাই লর্ড, আমি তো আমার সব কাগজপত্র ঠিক ছিল, আমি সব দিয়েছি, জুডিশিয়াল অফিসারও ঠিক গুড ফেতে কাজ করেছেন, সব করেছেন, কিন্তু আমার নাম বাদ হয়ে গেছে। এইবার তো ফর্ম 6ও নেবে না। পরে ও নেবে না? মজার ব্যাপার কি হচ্ছে,
ইআরও তো ফর্ম 6 নেবে না, ধরে নিচ্ছি আমি অনলাইন ফর্ম 6 জমা করে দিলাম, ধরে নিচ্ছি, তাহলে ইআরও তো বলবে যে তোমার নাম তো ডিলিট আমি করিনি, তোমার নাম ডিলিট করেছে জুডিশিয়াল অফিসার, তাহলে তুমি এবার সুপ্রিম কোর্টে যাও। এইটা হচ্ছে ক্যাচ, ভয়ঙ্কর ব্যাপার ক্যাচটাই। তো, মানে হ্যাঁ, আমার বাদ, এটা ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার এটা। এইটা লোকে বুঝতে পারছে না, লোকে ভাবছে পরে ফর্ম 6 জমা করে দেবো, ফর্ম হ্যাঁ 6 জমা দিয়ে দিলে ইআরও রিজেক্ট করে দেবে, বলবে যেহেতু সুপ্রিম কোর্ট তোমার কেস রিজেক্ট করেছিল, আমি তো হায়ারার্কিতে নিচের লোক, আমি তো এখন আর ডিসিশন নিতে পারবো না, আমি তো তোমাকে ইনক্লুড করতে পারি না। তার এর মানে একটা মেকানিজম সুপ্রিম কোর্টকে বাদ এই যে করতে হবে। যখন বার করতে হবে যে এই লোকগুলো যারা এই জুডিশিয়াল অফিসারের অর্ডারে রিজেক্ট হবে তারা কোথায় যাবে, কোথায় যাবে, ঠিক। নিজের কথাটা বলতে যাবেটা কোথায়। তাহলে তাদেরকে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলতে হবে যে মাই লর্ড, এত কি আমার কি করে নামটা যাবে? আমি কি করে ভোটার হব বলুন আমাকে। এইটা হচ্ছে ভয়ানক ব্যাপার। তার মানে একটা বড় সংখ্যক লোক, সে যতই হোক, সংখ্যা যায়, আমি সংখ্যার মধ্যে ঢুকছি না, একটা হলেও একটাও যদি হয়, তাহলে একটা বড় সংখ্যক লোক নন ভোটার হয়ে থাকবে টিল দি টাইম দ্য ম্যাটার ইজ ডিসপোজড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট। যে এদের মেকানিজম কি, কারণ 142 এ যদি কোনো কাজ হয়, মানে কোনো জজ সাহেব যদি সুপ্রিম কোর্টের 142 তে অর্ডার হয়, আমি একটা কাজ করেছিলাম এটা নিয়ে, যে একটা রিটায়ার্ড হাইকোর্ট জজকে দেওয়া হয়েছিল এই কাজটা করতে, তাহলে তার অর্ডারে অনেক লোকই স্যাটিসফাইড হয়নি, স্যাটিসফাইড হয়ে সুপ্রিম কোর্টে যখন গেছে, সুপ্রিম কোর্টে বলেছে আর কোনো আপিল নেই, দিস ইজ ফাইনাল, ক্লোজড। তাহলে এখানেও তাই হবে, ইআরও ফর্ম 6 নেবে না, কারণ ইআরও বলবে তোমার নাম তো ডিলিট হয়েছে, আমার অর্ডারে হয়নি তো, তোমার নাম ডিলিট হয়েছে অন দ্য অর্ডার অফ দি জুডিশিয়াল অফিসার, তার মানে অ্যাজ ইফ সুপ্রিম কোর্ট, সো তুমি যাও সুপ্রিম কোর্ট অ্যাপিল করো। তাহলে এই 5 লক্ষ লোক হোক, 6 লক্ষ লোক হোক, যেই হোক, এই ডিজাইনটা খুব, মানে আমি কি বলবো, যে সিও অফিস বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই লোকগুলোকে নন ভোটার করার জন্য খুব পুরোপুরি ডিজাইন করেছে, এবং এই সংখ্যা খুব ছোটখাটো হবে না, এই সংখ্যা বেশ ভালো রকম সংখ্যা হবে। এই নয় যে একটা লোকের নাম কেটে গেছে, সে কোর্টে যাবে, কেস করবে লাস্ট অব্দি, তার না কি না, হবে না 5 হবে, লাখ 10 লাখ লোকের নাম এটা শেষ পর্যন্ত। লক্ষ্যতে যাবে, লক্ষ্যতে যাবে এটা। এবং এই লোকগুলো ভোট তো দিতেই পারবে না, কিন্তু আফটার ভোট এদের নামটা ইনক্লুড কিভাবে হবে, এই মেকানিজম কিন্তু এখনো সুপ্রিম কোর্ট বলে দেয়নি, সিও অফিস তো জানেই না কি করতে হবে। সিও অফিসকে এখন তো বললে তো জুডিশিয়াল অফিসাররা অ্যাডজুডিকেট করবে। আমি লাস্ট প্রশ্ন, আপনার কি মনে হচ্ছে যে প্রসেস হতে চলেছে তাতে, আপনি তো দীর্ঘদিন দায়িত্বপূর্ণ পদে ছিলেন বিভিন্ন জায়গায়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিশ্চয়ই ডিটোরিয়েট করবে, তাই না? যে আমি যদি দেখি যে প্রতিদিন এইরকম অবস্থা হচ্ছে, এমনি ধরুন এই এসআইয়ের শুনানি প্রক্রিয়ায় অনেকের নথি দিতে গিয়েই 100-150 লোক মারা গেছে, যাদের মারা গেছে বাড়িতে তাদেরকে আবার হোমগার্ডে চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী, এটা একটা পলিটিক্যাল ইস্যু হচ্ছে। তা এবার যদি এইরকম হতে থাকে তাহলে তো আরো ভয়ঙ্কর, মানে ব্যাপারটা তো মানুষ তো এবার একেবারে রাস্তায় নেমে পড়তে পারে ক্ষোভে ইলেকশনের আগে। তাহলে আমার এবার অধিকার যদি টাইমিংটা তুমি দেখুন, হরণ কর। এবার টাইমিংটা দেখুন, আমরা কোনোদিনই দেখিনি যে রোল যেদিন পাবলিশ হয়েছে সেদিন 240 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এসছে, এটা কোনোদিন দেখা যায়নি। না, কিন্তু 240 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এটা এসে হাজির হয়ে গেছে। এর উদ্দেশ্যটা কি? যদিও ইলেকশন কমিশন একটা শব্দ ব্যবহার করে, চিরকালই করে এসছে, কনফিডেন্স বিল্ডিং মেজার। কার কনফিডেন্স? কার কনফিডেন্স বিল্ডিং মেজার? যার নাম তুমি কেটে দিয়েছো তার আবার কি, কিসের কনফিডেন্স? কার কনফিডেন্স বলতে হবে তো, কার কনফিডেন্স বিল্ডিং মেজার ঠিক করছে? ঠিক ঠিক। আমি ভোটারের নাম সামান্য হয়তো ছোটখাটো বানান ভুল, এই ভুল ওই ভুলের জন্য আমি নামটা কেটে দিলাম, তার আপিলের প্রভিশন রাখলাম না। এখন বলছি তোমার ল অ্যান্ড অর্ডার, তুমি ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট করলে আমি অন্যদের কনফিডেন্স বিল্ডিং মেজারে এসেছি।
তো এইটা পুরোপুরি একটা ডিজাইন আছে, এটা আমি তো একদম শিওর যে একটা ডিজাইন আছে। তবে ইন স্পাইট অফ এভরিথিং আমার ব্যক্তিগত আমি প্রত্যেক ভোটারের কাছে অ্যাপিল করছি, প্রত্যেক ভোটারকে স্যালিউট করছি যে তারা যেভাবে এই গত 3 মাস, নভেম্বর মাস থেকে শুরু হয়েছে, গত 3 মাস যেভাবে পেশেন্স ধৈর্য রেখেছেন, সামান্য দুটা একটা স্ট্রে ইনসিডেন্ট ছাড়া খুব একটা বিশাল কিছু হয়নি। লোকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েছে, অক্সিজেন নল নিয়ে, হুইল চেয়ারে বসে, অ্যাম্বুলেন্সে করে, সব করে লোকে লাইনে কাগজপত্র জমা দিয়েছে এবং খুব পেশেন্টলি হয়েছে। পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন, এবং ভোট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট নয়। অনেক লোকই ভোট দেয় না, ভোটটা আমি দিতে গেলাম শেষের দিন কি না গেলাম না, ওটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আমার আইডেন্টিটিটা। আমার যদি ভোটার লিস্ট থেকে আমার নাম কেটে দেয় এবং আমাকে অ্যাপিল করার কোনো জায়গা না রাখে, তাহলে আমার আইডেন্টিটিটা নিয়ে ক্রাইসিস হচ্ছে। আমি ভোট দিতে যাব কি যাব না, সেটা অনেক লোকই ভোট দেয় না, ওটা ইররেলেভেন্ট কথা। আমি ভোট দিলে এই বছর ভোট দিলাম কি দিলাম না, ওটা নিয়ে খুব নয়। অনেক জায়গায় তো ভোটিং 60% হয়, অনেক জায়গায় 45% কলকাতাতে, তো 55% লোক তো যায় না ভোট, কিন্তু তাদের নামটা থাকে, তার আইডেন্টিটিটা থাকে। এইবার তো যেটা হচ্ছে যে একটা বড় সংখ্যক লোকের আইডেন্টিটি মুছে দেওয়ার যে ডিজাইন ইলেকশন কমিশন এবং তার হিজ মাস্টার্স ভয়েস, আমি তো সব সময় বলি হিজ মাস্টার্স ভয়েস, তো এরা মিলে যেটা করেছে এটা একটা ডিজাইন করেছে। এবং মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, এই কটা জেলাতে ম্যাক্সিমাম প্রবলেমটা আছে। এমন নয় যে সব বুথে সব পার্টে 81,000 পার্টেই কিন্তু এই প্রবলেম আছে, তা নয়। কিন্তু হয়তো দেখা যাবে পুরুলিয়া, এই যে আপনি যে ফিগার গুলো বলছিলেন, কলকাতা সাউথে 65,000 না কত বললেন, তো কলকাতা সাউথে তো 11টা না কটা, 4টে না 5টা কনস্টিটিউয়েন্সি আছে। টোটাল কলকাতা মিলে তো 11টা কনস্টিটিউয়েন্সি আছে, নর্থ সাউথ মিলে। তো 11টা মিলে যদি 2 লক্ষ 3 লক্ষ হয় তাহলে অ্যাভারেজ কম। কিন্তু মুর্শিদাবাদটা ফিগারটা দেখুন তো, মালদাটা একটু ফিগারটা দেখুন, যেটা ডিসপিউটেড কেস হয়ে আছে, যেটা এই জুডিশিয়াল অফিসাররা ডিসাইড করছেন। এবং ফাইনালি করে উঠতে পারবেন কি পারবেন না, জুডিশিয়াল অফিসাররা ওই যে বারবার বলছি যে তারা তো হিউম্যান বিং, তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে দুদিনে বলে দেওয়া হয়েছে এবার তুমি করে ফেলো। তারা তো একটু সময় নেবেন, কাগজপত্র দেখবেন, এটা ডিসাইড করবেন। আমরা এই অপেক্ষাতেই থাকি। আমি আবার বলছি, অপটিমিস্ট হওয়া দরকার। ইন স্পাইট অফ অল ডিজাইন, সবকিছু ভোটারদেরকে আমি স্যালুট করি, পশ্চিমবাংলার 7 কোটি 8 লক্ষ ভোটারকে, যে তারা যে ধৈর্যটা দেখিয়েছে, আগামী 1 মাসও ধৈর্য দেখাবে এবং অপেক্ষা করবে। ডেমোক্রেসিতে এইরকম টাইম আসে, ঠিক আছে, যদি আম্পায়ারই যদি এরকম করে ভোটারদের সঙ্গে, তাহলে তো ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি যা যা হবে সব ডেমোক্রেটিক প্রসেসেই হবে। ঠিক আছে অবিদ্যা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকরা যারা শুনছিলেন তাদেরকেও ধন্যবাদ। আপনারা প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেলটা যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, মেম্বারশিপ করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।